তার মানে দুর্নীতি হয়েছিল ওপর থেকে। তাহলে সে যে দুর্নীতি, যে প্রতিষ্ঠান যারা এই চাকরির পরীক্ষা নিচ্ছে, যারা এই চাকরির নিয়োগপত্র দিচ্ছে, তারা যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয় এবং তার জন্য যদি সবার চাকরি চলে যায়, তাহলে আজকে এই প্রশ্ন উঠবে, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার দায় এরা নেবে না কেন? সুব্রজিৎ, একেবারে নিঃসন্দেহে। আর এইখানে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আমি আবার ফিরবো অতনুর কাছে, কিন্তু কিভাবে এই ঘটনা সামনে আসার পর এবং কলকাতা হাইকোর্টের রায় সর্বোচ্চ আদালত বহাল রাখলো, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, এই সিস্টেমিক ফ্রডের জন্য কেন যোগ্যদের খেসারত দিতে হবে। আমি এইখানে দেখাবো যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পর। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমি আরেকবার অতনু হালদারের কাছে যাব। এর আগের শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অতনু একটা প্রস্তাব দিয়েছিলেন যে পুরো প্যানেল বাতিল করার এবং যারা এই প্যানেলের মধ্যে রয়েছে যোগ্য চাকরি প্রার্থী তাদের যেন বয়সের যে একটা লিমিটেশন থাকে সেটা যেন কনসিডার করা হয়। আজকে রায় ঘোষণা করতে গিয়ে যারা এই প্যানেলভুক্ত ছিলেন এবং যোগ্য প্রার্থী তাদের জন্য কি বলল কোর্ট? হ্যাঁ দেখো, একদমই এক্ষেত্রে আমি তোমায় যেটা বলছিলাম যে রায়ের কপি আপলোড হলে আরও পরিষ্কার হবে, এটা একদমই ছিল যে এই যারা চাকরি করছেন, যারা চাকরি চলে যাচ্ছে, তাদের যদি আবার এই নতুন করে যে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে তার জন্য যেন বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়। কারণ 2016-য় তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন আর আজকে 2025 সালে অনেকেরই বয়স অতিক্রম করে গেছে। তো আদালতের রায়ের কপি আপলোড হলে এই বিষয়টা আরও পরিষ্কার হবে, কিন্তু শোনা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে যেটা আরও বলতে চাই, যে এই জটিলতাটাই হতো না যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দিতে পারত। এসএসসি এই পরীক্ষা নিয়েছে, এসএসসি হচ্ছে একটা সরকারি সংস্থা, সেই সংস্থার ওপর ভরসা করে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছিলেন এবং তার থেকে প্রায় 26,000 চাকরি প্রার্থী তারা চাকরি পেয়েছিলেন। তাদের মধ্যে অধিকাংশই যোগ্য চাকরি প্রার্থী এবং তারা যোগ্যতার সঙ্গে চাকরি করছিলেন। এই যোগ্য আর অযোগ্য কারা, যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যে অযোগ্যরা চাকরি পেয়েছিলেন, সেই যোগ্য আর অযোগ্যদেরকে পৃথক করতে হবে। বারবার আদালত এই কথা বলেছে। তুমি যদি দেখো কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বারবার এই প্রশ্ন তুলেছেন এবং এসএসসিকে বারবার বলেছেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কি সম্ভব? তাহলে এসএসসি যেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে তাদের লিস্ট জমা দেয়। এরপর তুমি জানো যে সেই লিস্ট এসএসসি কলকাতা হাইকোর্টে জমা দিতে পারেনি এবং তার জন্য কলকাতা হাইকোর্টের রায় হয়, যেখানে কলকাতা হাইকোর্টের রায়ে বিচারপতি পরিষ্কার বলেন যে এখানে দুর্নীতি এত ব্যাপক হারে হয়েছে যে এখানে কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না আলাদা করে, সেই কারণে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে যখন মামলা যায়, প্রথমে এই সুপ্রিম কোর্টে যখন মামলা যায়, সুপ্রিম কোর্টও বারবার ডিওয়াই চন্দ্রচূড় প্রথমে প্রধান বিচারপতির এজলাসে এই মামলা গেছিল, তিনিও বারবার চেয়েছিলেন যে এসএসসি যেন একটা লিস্ট জমা দেয়, তাতে যেন যোগ্য এবং অযোগ্য কারা তাদেরকে আলাদা করা সম্ভব হয়। এসএসসিকে বারবার বলা সত্ত্বেও এসএসসি সেই লিস্ট জমা দিতে পারেনি। এরপরে কি হয়, এরপর এখন ডিওয়াই চন্দ্রচূড় রিটায়ার করে যান, তারপর এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে মামলা যায়। সঞ্জীব খান্নার এজলাসে মামলা যাওয়ার পরেও প্রধান বিচারপতি তখন বারবার বলেন এসএসসিকে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কি সম্ভব, এর দায়িত্ব তো এসএসসি পরীক্ষা নিয়েছিল, তাহলে এসএসসিকে তো আলাদা করে বলতে হবে যে কারা যোগ্যতার সঙ্গে এই পরীক্ষায় সুযোগ পেয়েছে আর কারা অযোগ্য, যাদেরকে দুর্নীতির মাধ্যমে এখানে ঢুকেছে। যারা পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষা নিয়ামক সংস্থাকেই তো এর দায় নিতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে সেই পরীক্ষা নিয়ামক সংস্থা আদালত বারবার বলা সত্ত্বেও সেখানে গিয়ে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে লিস্ট দিতে পারেনি। ফলে এই নিয়ে প্রশ্ন উঠছে। ड्रीम 11 पे इस हफ्ते जीतो फर्स्ट प्राइज 3 करोड़ और कृति और रणबीर के साथ मैच देखने का मौका पाओ।
হয়েছে দেখো যে এখানে ওএমআর সিটগুলো নষ্ট করে ফেলা হয় 1 বছর পর, এবং তার কোনো স্ক্যান কপি পর্যন্ত রাখা হয় না। যদি ওএমআর সিটগুলো নষ্ট করে ফেলা না হতো, যদি স্ক্যান কপি রেখে দেওয়া হতো, তাহলে পরে তো যোগ্য কারা অযোগ্য কারা এটা তো মুহূর্তের মধ্যে খুঁজে বের করা যেত। কিন্তু সেটা করা হয়নি। কেন করা হয়নি? প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল যে এত পরিমাণ অযোগ্য চাকরি প্রার্থী এখানে ঢুকে গেছে, দুর্নীতির ফলে এত লোক চাকরি পেয়েছে, ফলে প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই কি এই ওএমআরসি তড়িঘড়ি নষ্ট করে ফেলা হয়েছিল? আজকে সেই প্রশ্ন উঠছে। এই দুর্নীতি এত ব্যাপক আকারে হয়েছিল যে সেই কারণেই কি এসএসসি শেষ পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিজেরা রাখলো না এবং সেই তালিকা আদালতে তারা জমা দিল না। যদি তালিকা এসএসসি আদালতে জমা দিতে পারতো তাহলে তো আজকে এই প্রশ্নের মুখে পড়তে হতো না। এবং শুধু তাই নয়, এই যোগ্য অযোগ্য সবার চাকরিটা একসাথে চলে যেত না। বিচারপতিরা বারবার বলা সত্ত্বেও এসএসসি সেই যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে জমা দিতে পারেনি, ওএমআরসি নষ্ট করে ফেলেছিল। এবং কেন করেছিল এই নিয়ে এখন প্রশ্ন উঠছে এবং এই নিয়ে প্রশ্ন উঠবে, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এবং এর জন্য এসএসসি কি এর দায় নিতে হবে। এটা বিভিন্ন মহল থেকে এই দাবি উঠছে যে এসএসসি কেন এই দায় নেবে না এই যোগ্যদের চাকরি চলে যাওয়ার। একেবারে আমি এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাইবো, এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট বিস্ময়কর হচ্ছে যে 2016 আগে পর্যন্ত ওএমআর শিট সংরক্ষণের মেয়াদ ছিল 3 বছর, আর যেই 2016 এলো সঙ্গে সঙ্গে সেটা 1 বছর করে দেওয়া হলো। এইখানে অনেকে প্রশ্ন তুলছেন যে এর পেছনেও কি তাহলে কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা, ওএমআর শিট অরিজিনাল নষ্ট করে দেওয়া হলো, তার কোনো স্ক্যান কপিটুকু রাখা হলো না। এই স্ক্যান কপি যদি কোর্টে দেওয়া যেত, সেটা কলকাতা হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, খুব সহজে যোগ্য এবং অযোগ্য আলাদা করা যেত এবং যোগ্য প্রার্থীদের এইভাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য খেসারত দিতে হতো না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন দেখুন। এখন এই প্রসেসটা হচ্ছে দুর্নীতিমূলক। সেক্ষেত্রে কিছু কিছু সত্যি হয়তো যারা যোগ্য তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের অজান্তেই। এখন এই নির্বাচন শিক্ষক নিয়োগ পদ্ধতি একটা সাংবিধানিক স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় থাকা উচিত। সেটা যদি না থাকে তখন এভাবে বাছাই করা যায় না কে দুর্নীতি করেছে কে করেনি। স্বচ্ছতার একমাত্র পদ্ধতি হচ্ছে নতুন করে আবার পদ্ধতি চালু করো, সেখানে যাতে দুর্নীতি না হয় এটাকে নিশ্চিত করো, এবং তাতে নিঃসন্দেহে যোগ্য ছেলেমেয়েরাই উঠে আসবে। যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা তো বাদই হয়ে গেল, তার কোনো সুযোগই নেই। ভাগ করা হয়েছে যতটুকু আমি শুনেছি, পুরোটা না দেখে বলতে পারবো না, পুরোটা না দেখে মন্তব্য করাটা ঠিক না। সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো রকম দাগ পাওয়া যায়নি বলে বোঝা যাচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু বাদবাকিদের টাকা ফেরত দিতে হবে মধ্যে করতে হয়। এবং যারা তখন বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন, নতুন ছেলে মেয়েরা নয়। সুতরাং অসুবিধা কিছু নেই, এতে এজ রিল্যাক্সেশনের কোনো প্রয়োজনও নেই। কেন এই সিলেকশন প্রসেসটা সেটা নোশনালি ওই সময়কার তারিখে ধরা হবে। বিস্ময়ের একাধিক জায়গা রয়েছে। আমি আবার অতনুর কাছে যাব। অতনু, কলকাতা হাইকোর্ট বারে বারে প্রশ্ন করেছে চাল থেকে কাকড় কিভাবে আলাদা করা সম্ভব, সেটা সম্ভব নয় বলে পুরো প্যানেল বাতিল করেছে। সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে ডাল মে কুচ কালা হয় ইয়া সব কুচ কালা হয়, বারে বারে বলেছে যোগ্য অযোগ্য আলাদা করা কি সম্ভব? সেটা কমিশন হতে পারে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ হতে পারে, সবাই বলেছে সম্ভব, কিন্তু কেউ এই উত্তরটা দিতে পারলো না যে কিভাবে সম্ভব। সেই জন্য আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। অতনু, একদম তাই। এবং তোমাকে আমি যেটা বলি যে এই দুর্নীতির সঙ্গে এসএসসি যেরকম যুক্ত, মধ্যশিক্ষা পর্ষদ যেরকম যুক্ত, কারণ তুমি জানো যে তৎকালীন এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এরা সব গ্রেপ্তার করেছে এদেরকে সিবিআই। এই কারণ, এবং এই দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা দুর্নীতি ঘটলো, এরপর তো গোটা বিষয়টা রাজ্য সরকারের অজানা ছিল এরকম নয়, রাজ্য সরকারও পুরোটা জানতো। তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিল না কেন? এখন রাজ্য সরকার ব্যবস্থা তো নেয়নি, উল্টে যে ব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করেছিল সেটাই আজকে প্রশ্নের মুখে। এবং সেটা তুমি জানো যে এখানে যোগ্য অযোগ্য যাতে সবার চাকরি থাকে, অর্থাৎ দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিও যাতে থাকে, তার জন্য রাজ্য সরকার তখন কি সিদ্ধান্ত নেয়? ক্যাবিনেট বৈঠকে তখন পাশ হয় যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হবে, অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি দেওয়া হবে যাতে যোগ্য অযোগ্য সবার চাকরি থাকে। যারা আন্দোলন করছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারাও চাকরি পেয়ে যায়, ফলে ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। যেটাকে কলকাতা হাইকোর্ট রীতিমতো মানে সন্দেহের চোখে দেখে যে অতিরিক্ত শূন্যপদ হঠাৎ করে তৈরি করা হলো কেন। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই অতিরিক্ত শূন্যপদ তৈরির
পেছনে কারা রয়েছে, কেন তৈরি করা হয়েছে, তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন এই প্রশ্ন তো উঠবে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে এইটা তো উচিত ছিল যে যাতে যারা কারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে আর কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এইটাকে যদি আলাদা করা যেত, সেই দিকে যদি রাজ্য সরকার জোর দিত, তাহলে পরে তো আজকে এই দিন এই যোগ্য চাকরি প্রার্থীদের দেখতে হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এটাই অভিযোগ। তার কারণ হচ্ছে গিয়ে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করলে রাজ্য সরকার ভেবেছিল যে সবাইকে চাকরি দিয়ে দিলে পরে বোধহয় সমস্যাটা